আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। সরকারের মাস্টারমাইন্ড প্রকল্প পদ্মা ব্যারেজ সহ ৩৬,৬৯৫ কোটি ৭২ লাখ টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৪,৫০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে একনেকের সভা অনুষ্ঠিত হয়, যার মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৬,৪৯০ কোটি ৯৩ লাখ টাকা। হাসান মাহমুদের রিপোর্ট। দীর্ঘ ৫০ বছরেরও অধিক সময় ধরে বিভিন্ন পর্যায়ে পরিকল্পনায় থাকলেও আটকে ছিল পদ্মা ব্যারেজ প্রকল্প। নদী যেমন প্রাণ ও প্রকৃতির আধার, তেমনি এই নদীকেন্দ্রিক জনপদের ইতিবাচক সুফল মিলবে পদ্মা ব্যারেজ প্রকল্পের দুয়ার খুললে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলতি অর্থ বছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা অবশেষে অনুমোদন দিয়েছে পদ্মা ব্যারেজ প্রকল্পের। সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রাথমিকভাবে ৫ বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। আর তা বাস্তবায়িত হলে সুফল পাবে দক্ষিণ জনপদের ২৪টি জেলার ৭ কোটি মানুষ। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে। পশ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল সেদিকের মানুষ সবচেয়ে বেশি উপকার পাবে এবং দেশে যে একটা উপকার সুবিধা রেভিনিউর দিক থেকে, সেটা আমরা এই প্রজেক্টটা শেষ হলে সবচেয়ে বেশি অর্জন করতে সক্ষম হব। পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় জানিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, ভারতের সাথে গঙ্গা পানি বন্টন চুক্তি নবায়নে সংশ্লিষ্ট কমিশন কাজ করছে। আমাদের টেকনিক্যাল টিম কাজ করছে গঙ্গা চুক্তি নিয়ে। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব এবং পার্শ্ববর্তী দেশ ভারত তাদেরও সেখানে স্টাডি কাজ করছে। একনেকে অনুমোদন দেয়া ৯ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প ৩টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প 1টি। এর মধ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের 2টি, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ, সমাজ কল্যাণ, প্রতিরক্ষা, গণপূর্ত, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 1টি করে প্রকল্প রয়েছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার জেএম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমার রুহের মাগফিরাত কামনায় সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও অংশ নেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু, পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনাদ সাকি সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গত ৬ মে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন জেবুন্নেসা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে আগামী ২৩ মে টিকিট। সকাল ৮টা থেকে ছাড়া হয় পশ্চিমাঞ্চলের ১৬,০০০ টিকিট। এর বিপরীতে প্রথম আধা ঘন্টায় সার্ভারে হিট পড়ে ৬০ লাখেরও বেশি। সকাল ৯টার মধ্যেই বিক্রি হয়ে যায় অধিকাংশ টিকিট। ১০টার মধ্যেই বিক্রি হয়ে গেছে সব। দুপুর ২টায় ছাড়া হয়েছে পূর্বাঞ্চলের ১৬,০০০-এর বেশি টিকিট। এবারও কালোবাজারি রোধ ও যাত্রীদের ভোগান্তি কমাতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। সরকারের নির্ধারিত ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সার্ভার থেকে টিকিট না কাটতে অনুরোধ করেছেন রেলওয়ে কর্তৃপক্ষ। তবে শতভাগ অনলাইন হওয়ায় ইন্টারনেটে অনভ্যস্ত অনেকে ভোগান্তিতে পড়েছেন। আপনারা রেলওয়ের নির্দিষ্ট সার্ভার ছাড়া টিকিট ক্রয় করবেন না। কোনো কম্পিউটারের দোকান বা কোনো ব্ল্যাকার বা ফেসবুকের কোনো আইডি থেকে কোনো টিকিট ক্রয় করবেন না, এতে আপনি নিজেই প্রতারিত হবেন। এবং যদি এই ধরনের কোনো কিছু দেখা যায় তাহলে আমাদের জিআরপি আছে, আরএনবি আছে, তাকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সামনে রেখে ১৭ বারের মতো আয়োজন করা হচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। বিশেষ এই অনুষ্ঠানটি আগামীকাল রাত ৮টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে
সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। প্যানেল আলোচক হিসেবে থাকছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমইএ সভাপতি শকত আজিজ রাসেল, এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডক্টর ওয়ারেসুল করিম, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেবেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে রাস্তা থেকে টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে গোটা ক্যাম্পাসে তোলপাড় সৃষ্টি হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের 51তম ব্যাচের। এ ঘটনায় বহিরাগতদের ক্যাম্পাসে অনুপ্রবেশ এবং নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে এনে ক্ষুব্ধ হয়ে উঠেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান বলেন, এটি ন্যাক্কারজনক ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হবে, তবে তার পরিচয় এখনও জানা যায়নি। এই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর পাশে থাকার কথা জানিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ভিসি। এটা চিহ্নিত করার সাথে সাথে থানায় যে মামলা করা আমরা সেটা করেছি এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। সরকারের উচ্চ মহল থেকে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে, আমাদের অবহিত করেছে যে ধরনের সহযোগিতা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে বাহিনীগুলোর সমস্ত সহযোগিতা নিয়ে এই দুষ্কৃতিকারীকে যত দ্রুত সম্ভব আমরা গ্রেপ্তার করার ব্যবস্থা করব। পদোন্নতি নীতিমালা বাস্তবায়ন, শিক্ষক সংকট নিরসন সহ বিভিন্ন দাবিতে দুই উপাচার্যের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। সকাল থেকে তৃতীয় দিনের মতো বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা ক্লাস ও সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করেন। ইতিমধ্যে প্রশাসনিক গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদ থেকে শিক্ষকরা পদত্যাগ করেছেন। উপাচার্য অধ্যাপক ডক্টর তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর কাজী রফিকুল ইসলামের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থী ঐক্য পরিষদ। তাদের অভিযোগ, ইতোপূর্বে শান্তিপূর্ণ কর্মসূচিতে বহিরাগতরা হামলা চালিয়ে শিক্ষক ও কর্মকর্তাদের আহত করে। 10 বছরের মধ্যে মাধ্যমিক ও 12 বছরে যাতে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সম্পন্ন হয় সেটি নিশ্চিত করতে চায় সরকার। পরীক্ষা গ্রহণে যাতে সময় নষ্ট না হয় এবং সেশন জট যেন না হয় সেটিও নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী আনোয়ার মহসিনুল হক মিলন এসব কথা জানিয়েছেন। তিনি বলেন, প্রতি বছর ডিসেম্বরের মধ্যে মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিশ্চিত করতে পারলে শিক্ষার্থীদের সময় নষ্ট হবে না। মন্ত্রী জানান, উৎপাদনশীল এবং কর্মমুখী প্রজন্ম তৈরি করে জাতিকে সঠিক পথে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে অডিটোরিয়ামে কলেজটির সঙ্গে উমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের অনগার্ড ওপিক্স মডেল সোলার সিস্টেম প্রজেক্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে সৌর বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করা হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত করে নয়, বরং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই লড়াই করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে প্রচ্ছদ প্রকাশনীর আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার রচিত 5টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশ গঠনের স্বার্থে সরকার ও বিরোধী দলকে সংসদের ভেতরে ও বাইরে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে। অনুষ্ঠানে মিয়া গোলাম পরোয়ার বলেন, ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদ আবার ফিরে আসতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনের সব ধরনের স্বৈরাচার ও ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্যের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ শেষ হয়েছে। প্রথম দিনে 1771 জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আইনজীবী সমিতি মিলনায়তনে সকাল 10টায় প্রথম দিনে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে 1 ঘন্টা বিরতি দিয়ে বিকেল 5টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। সভাপতি, সম্পাদক সহ কার্যনির্বাহী কমিটির 14টি পদে নির্বাচন হচ্ছে। মোট 40 জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটার 11,097 জন। এবারে নির্বাচনে বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন আর সম্পাদক পদে মোহাম্মদ আলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামাত ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে আব্দুল বাতেন ও সম্পাদক পদে এম রেজাউল করিম খন্দকার প্রতিযোগিতা করছেন। আগামীকালও ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। কোরবানির ঈদকে সামনে রেখে গরুর লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট ঢাকায় 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে সরকার। আজ বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। বৈঠকে কাঁচা চামড়ার ব্যবসায়ী ও ট্যানারি মালিকরা উপস্থিত ছিলেন। আর সারা দেশে খাসির লবণযুক্ত কাঁচা চামড়ার দাম প্রতি বর্গফুট 25 থেকে 30 টাকা এবং বকরির চামড়া 22 থেকে 25 টাকা নির্ধারণ করা হয়েছে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সঠিকভাবে চামড়া সংরক্ষণের জন্য সারা দেশে সরকারি অর্থায়নে লবণ সরবরাহ করা হবে। একই সাথে সঠিকভাবে চামড়া সংগ্রহের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে কসাইদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও তিনি জানান। পুরোপুরি চামড়াটি ব্যবহৃত হোক, যাতে মূল্য সংযোজিত হয়ে ভ্যালু এডেড হয়ে তারপরে পণ্যগুলি দেশের বাইরে যায়। তারপরেও আমরা যদি দেখি প্রয়োজন বোধে ওয়েট ব্লু চামড়ার রপ্তানি কিছু সময়ের জন্য সুযোগ দেওয়া দরকার, সেটি কোরবানির পরবর্তী সময়ের অবস্থা বিবেচনায় আমরা সেই সিদ্ধান্ত নেব। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।